नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज 25 डिसेम्बर द हिंदू न्यूज़ पेपर एर फार्स्ट एडिटोरियल आमरा पढ़ब। तो सबार प्रथमेई आपनादेर सबाइके क्रिसमास एर अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। तो देखुन आजकेर एडिटोरियलटिते आमादेर जे आरावल्ली पर्वतमाला रयेछे सेई आरावल्ली पर्वतमालाके घिरे जे विभिन्न समस्या तैरी हयेछे तार विषये आलोचना करा हयेछे। तो आपनारा हयतो सबाई जानेन रिसेंटली आमादेर सुप्रीम कोर्ट आरावल्ली पर्वतमालार ऊपर एकटी डेफिनेशन बा संज्ञा दिएछे एबं सेखाने बला हयेछे आरावल्ली पर्वतमालार कोन कोन अंचल आरावल्ली पर्वतमालार अंतर्गत थाकबे और कोन कोन अंचल आरावल्ली पर्वतमालार अंतर्गत थाकबे ना, और ताके घिरेई अनेक समस्या तैरी हयेछे। तो की समस्या तैरी हयेछे की डेफिनेशन तार विषये तो अलरेडी आपनारा सोशल मीडिया थेके जेने गेछेन बा निউজ पेपर थेके जेने गेछेन। और यदि आपनारा ना जेने थाकेन ताहले आमि रिक्वेस्ट करब प्लिज এই বিষয়ে জানুন। तो आमरा जेहेतु एग्जाम पारपासे एडिटोरियल पढ़ছি তাই প্রথমে আমরা আরাবল্লী পর্বতের বিষয়ে আলোচনা করব। এটা ইন্ডিয়ান জিওগ্রাফি এর পার্ট। তারপরে আমরা এডিটোরিয়ালটি লাইন বাই লাইন পড়ব। তো দেখুন আরাবল্লী পর্বতমালার বিষয়ে সবথেকে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো আরাবল্লী পর্বতমালা আমাদের ভারত তথা এশিয়া মহাদেশের সবথেকে পুরনো মাউন্টেন রেঞ্জ। বুঝতে পারছেন, ওল্ডেস্ট ফল্ড মাউন্টেন রেঞ্জ হচ্ছে আরাবল্লী পর্বত। আর এটা বলা হয় যে আরাবল্লী পর্বতমালার উচ্চতা বর্তমান যে হিমালয় পর্বতমালা রয়েছে সেই হিমালয় পর্বতমালার থেকেও বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে হতে এখন আরাবল্লী পর্বতমালার উচ্চতা কমে গেছে। তো বর্তমান যে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সব থেকে উঁচু জায়গা কত? 1722 মিটার না, গুরু শিখর আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখবেন। তো প্রথমে আমরা এটা মনে রাখবো যে আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের সব থেকে প্রাচীন পর্বতমালা। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে আরাবল্লী পর্বতমালা আমাদের ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। তো ভারতের দিল্লি থেকে শুরু করে হরিয়ানা, রাজস্থান, গুজরাট এই চারটি রাজ্যের উপর দিয়ে আরাবল্লী পর্বতমালা গেছে। তো এর দৈর্ঘ্য কত? আরাবল্লী পর্বতমালা কত লম্বা? তো গুজরাট থেকে দিল্লি পর্যন্ত 692 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি। তো অনেক জায়গায় 700 থেকে 800 কিলোমিটারের মধ্যে বলে। তো 692 কিলোমিটার আমি একটা সোর্স থেকে পেলাম, তো তাই এটা বলে দিচ্ছি 692 কিলোমিটার। আর এটাই হ্যাঁ না, দিল্লির রায়সিনা পাহাড় থেকে শুরু করে হরিয়ানা, রাজস্থান হয়ে গুজরাট পর্যন্ত এই আরাবল্লী পর্বত বিস্তৃত। তো যেগুলো 600 থেকে 800 মানে 700 থেকে 800 কিলোমিটার বলছে, তো অনেক কিছু মানে পর্বতমালার অংশকে যোগ করে বলছে, বাট এটা আমি একটা সোর্স থেকে মানে অরিজিনাল সোর্স বলতে পারলেন সেখান থেকে নিয়েছি। তো এরপরে যেটা আমরা জানবো আরাবল্লী পর্বতের বিষয়ে সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা আমি বলেই দিলাম গুরু শিখর 1722 মিটার উচ্চতা। আর আরাবল্লী পর্বতমালা এই যে রাজস্থান রয়েছে না, রাজস্থানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে পূর্ব রাজস্থান আর একটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম রাজস্থান। বুঝতে পারছেন? আর এই পশ্চিম রাজস্থানে রয়েছে কি? পশ্চিম রাজস্থানে রয়েছে থর মরুভূমি। আর এই থর মরুভূমি যদি আরাবল্লী পর্বত না থাকতো তাহলে কি হতো? থর মরুভূমির যত বালি এইদিকে বাতাসে চলে আসতো, মানে এইদিকেও ডেজার্টিফিকেশন হয়ে যেত। তো ডেজার্টিফিকেশন মানে কি? মরুকরণ। মানে মরুভূমি যখন মানে বেড়ে যায়, হ্যাঁ না, কোনো অঞ্চল যখন মরুভূমিতে পরিণত হয় ধীরে ধীরে, তখন সেটাকে বলা হয় ডেজার্টিফিকেশন। তো ডেজার্টিফিকেশনের সমস্যা হতো, সে রাজস্থান হয়ে দিল্লি উত্তরপ্রদেশ এইদিকেও সমস্যা তৈরি হতো যদি আরাবল্লী পর্বত না থাকতো আর কি। থর মরুভূমির বালি এদিকে চলে আসতো। আবার মৌসুমী বায়ুর জন্য এই আরাবল্লী পর্বত আছে বলে এই সাইডে বৃষ্টিপাত হয়। তো এইসব বিষয়গুলো আপনারা হয়তো অলরেডি জানেন, তাই আমি বলছি না। আর এটা এখানে লেখা রয়েছে গুরু শিখর কোথায় রয়েছে? মাউন্ট আবিতে। আর মাউন্ট আবি রয়েছে কোথায়? রাজস্থানে, এটাও মনে রাখবেন। এরপরে এখানকার কিছু ইম্পর্টেন্ট পাসেস পিপলি ঘাট, দেওয়ায়ের, দেশুরি। আর যেটা মনে রাখবেন আরাবল্লী পর্বত থেকে সেটা হচ্ছে লুনি নদী, আরাবল্লী পর্বত, লুনি নদী, বনস রিভার, সবরমতী নদী, এগুলা আরাবল্লী পর্বত থেকে এসছে। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এইটা, হ্যাঁ, আরাবল্লী পর্বতে রয়েছে সরিক্সা টাইগার রিজার্ভ। সরিক্সা টাইগার রিজার্ভ রয়েছে আরাবল্লী পর্বতে। বাস এইটুকু জানলেই হবে আমাদের এক্সাম পারপাসে। বাকি অনেক কিছু জানতে হবে, কিন্তু এত ডিটেলসে আমি যাব না কারণ আমরা এডিটোরিয়াল পড়ছি। তো আজকের এডিটোরিয়ালটির হেডিং কি লেখা রয়েছে দেখুন। তো প্রথমে যেটা লেখা রয়েছে গ্রিন ওয়াশিং। তো গ্রিন ওয়াশিং মানে কি? গ্রিন ওয়াশিং কথাটির মানে হচ্ছে যখন আমরা কোনো বিভ্রান্তিকর ক্লেম করি, মানে দাবি করি, বুঝতে পারছেন? যেমন পরিবেশ রক্ষার জন্য মিথ্যা ভান করা, হ্যাঁ না, যে আমরা বলতে চাইছি যে
ডেফিনেশন দিয়ে দিলাম আরাবল্লী পর্বতের, তাহলে আমরা আরাবল্লী পর্বতকে এখন আমরা প্রোটেক্ট করব। আমরা দুনিয়ার সামনে দেখাচ্ছি যে আমরা আরাবল্লী পর্বতকে প্রোটেক্ট করব, কিন্তু বাস্তবে কি প্রোটেক্ট করব সেটা যায় না। তাই মিথ্যা ভান করাকে আমরা গ্রিন ওয়াশিং বলতে পারি, হ্যাঁ না, যে আমরা পরিবেশ রক্ষা করব এরকম আমরা পোর্ট্রে করছি, নিজেকে দেখাচ্ছি, কিন্তু তার বাস্তবতা হয়তো আমরা কেউ জানি না। তো তার জন্য গ্রিন ওয়াশিং কথাটি এখানে বলা হয়েছে। তো লেখা রয়েছে দেখুন, দ্য ডিবেট, ডিবেট মানে কি বিতর্ক, কিসের উপরে, অন, কিসের উপরে, হোয়াট ইজ আরাবল্লী, তাহলে আরাবল্লী কি বা কোন জায়গাটা আরাবল্লী সেটা নিয়ে যে ডিবেট, সেটা রিভিল করছে। রিভিল করা মানে কি, রিভিল করা মানে সামনে নিয়ে আসা, হ্যাঁ না, প্রকাশ্যে নিয়ে আসা, সেটা রিভিলস করছে বা সামনে নিয়ে আসছে। ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট মানে কি, যখন বিশ্বাস নাই, ট্রাস্ট মানে কি বিশ্বাস, ডিস্ট্রাস্ট মানে যেখানে বিশ্বাস নেই, তাহলে অবিশ্বাস নিয়ে আসছে। অফ গভর্নমেন্ট মানে সরকারের প্রতি, হ্যাঁ সরকারের প্রতি অবিশ্বাস নিয়ে আসছে। অন ইকোলজিক্যাল ইস্যুস, ইকোলজি মানে হচ্ছে বাস্তুতন্ত্র, আর ইকোলজিক্যাল মানে বাস্তুতান্ত্রিক, আর বাস্তুতন্ত্র পরিবেশ সংক্রান্ত। তাহলে পরিবেশ সংক্রান্ত যে ইস্যু বা সমস্যা রয়েছে তার উপরে যে সরকারের যে মানে পদক্ষেপ, সেটার উপরে মানুষের ডিস্ট্রাস্ট বা অবিশ্বাস তৈরি হচ্ছে, মানে বিশ্বাস হচ্ছে না সরকারের উপরে, হ্যাঁ। তো এটাই এখানে হেডিংয়ে লেখা রয়েছে, সেটা নিয়ে বিতর্ক। তো দেখুন, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনারা এই যে ভিডিওগুলো দেখছেন এর যদি পিডিএফ ডাউনলোড করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে সেখান থেকে ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। আর এখানে আমি পিডিএফ মানে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংগুলা, ওয়ার্ড মিনিংগুলো এখানে লিখে দিয়েছি, এখান থেকে আপনারা নিজেরাও পড়তে পারবেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ডিলিং উইথ মানে ডিল উইথ আর কি। ডিল উইথ করা মানে কি, কোনো কিছুর উপরে মোকাবিলা করা, না, তো সেটাকে ডিল উইথ বলা হয়। তো সরকার, গভর্নমেন্ট মানে কি সরকার, হ্যাজ বিন ডিলিং উইথ, হ্যাজ বিন মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস, মানে আগে থেকে করছিল এখনো করে আসছে, না, তাহলে ওরা ডিল উইথ করে আসছে, মোকাবিলা করে আসছে, এখনো পর্যন্ত মোকাবিলা করছে। কিসের, এ ফায়ার স্টর্ম অন দ্য কোশ্চেন অফ মাইনিং ইন দ্য আরাবল্লিজ, তাহলে আরাবল্লী পর্বতের উপরে যে মাইনিং হবে কি হবে না, মাইনিং মানে খনন, তার উপরে যে বিভিন্ন প্রশ্নের ঝড় চলে আসছে, সেই প্রশ্নগুলোকে কি আমাদের সরকার কি করছে, ডিল উইথ করছে, মানে মোকাবিলা করছে অনেক দিন আগে থেকে আর এখনও করছে। তারপরে কি রয়েছে, অন নভেম্বর 20 তারিখ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতের সুপ্রিম কোর্ট হেড পাস্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স, পাস করলো, না, মানে বিল পাস করলো, কিছু একটা কি পাস করলো, এন অর্ডার, অর্ডার মানে কি আদেশ, হ্যাঁ না, তো আদেশ বা কোনো বিল প্রোহাইবিটিং, আচ্ছা সুপ্রিম কোর্ট তো বিল পাস করবে না, কোনো একটা অর্ডারই পাস করবে সুপ্রিম কোর্ট, বিল তো পার্লামেন্ট থেকে পাস হয়, তাহলে সেই অর্ডারে কি বলা হয়েছে, প্রোহাইবিট মানে বাধা দেওয়া, ফ্রেশ মাইনিং, ফ্রেশ মানে নতুন মাইনিং, আর লিজ মানে কি কোনো কিছুকে লিজে দেওয়া আর কি, না, রেন্টাল এগ্রিমেন্ট করা, রেন্ট এগ্রিমেন্ট, তো সেটাই হচ্ছে লিজ দেওয়া। তাহলে নতুন কাউকে মাইনিংয়ের জন্য লিজ দিবে না, এরকম একটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। ইন দ্য রিজিয়ন, সেই আরাবল্লী পর্বত অঞ্চলে, আনটিল এ ম্যানেজমেন্ট প্ল্যান ফর সাস্টেনেবল মাইনিং, যতক্ষণ পর্যন্ত না ওই যে MPSM এইটা কি হচ্ছে একটা প্ল্যান তৈরি করছে, কার আন্ডারে, আন্ডার সেন্ট্রাল সুপারভিশন, মানে কেন্দ্রীয় সরকারের সুপারভিশন মানে কি দেখরেখ, মানে দেখা দেখিতে, হ্যাঁ না, তত্ত্বাবধানে, ওভারসাইটে, তাহলে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে যতক্ষণ পর্যন্ত না MPSM বলছে, হ্যাঁ না, তার কিছু একটা প্রোভাইড করছে, ততক্ষণ পর্যন্ত আর নতুন মাইনিংয়ের লিজ দেওয়া যাবে না। ওয়াজ ইন প্লেস মানে এই যে MSP যতক্ষণ পর্যন্ত না, ইন প্লেস মানে প্রতিষ্ঠিত হওয়া, বুঝতে পারছেন তো, যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য নতুন কাউকে মাইনিংয়ের জন্য সুযোগ দিবেন আর কি, ইন দ্য সেন্স এরকম আমরা বলতে পারি যে তাকে লিজ দেওয়া হবে না, বুঝতে পারছেন। এরপরে কি লেখা রয়েছে আমরা দেখি, তো দেখুন এখানে বলা হয়েছে দ্য হার্ট অফ দ্য কন্ট্রোভার্সি, এই যে বিতর্ক চলছে, কন্ট্রোভার্সি চলছে, তার কেন্দ্রে, হার্ট মানে কেন্দ্রে কি রয়েছে, ইজ কি, হার্টটা কি, দ্যাট র্যাম্পেন্ট মাইনিং, কোয়ারিং অ্যান্ড ডিফরেস্টেশন, ওই যে র্যাম্পেন্ট মানে কি, র্যাম্পেন্ট মানে হচ্ছে অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড, না, মাইনিং হচ্ছে, খনন হচ্ছে,
কোয়ারিং মানে হচ্ছে কি বলবো, পাথর বের করা আর কি। অ্যান্ড ডিফরেস্টেশন মানে জঙ্গল কাটা। তাহলে এই যে খনন হচ্ছে, পাথর তোলা হচ্ছে, জঙ্গল কাটা হচ্ছে, এই সব বিষয়গুলো হ্যাভ কন্ট্রিবিউট করা মানে কি, অবদান রাখা, মানে কি অবদান রেখেছে, অলরেডি রেখেছে, টু গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন। গ্রাউন্ড ওয়াটার মানে কি, মাটির নিচে যে জল রয়েছে সেই জলের ডিপ্লেশন হচ্ছে, ডিপ্লেশন মানে কি হ্রাস পাওয়া, কমে যাওয়া। তাহলে এই যে র্যাম্পেন্টলি মানে খুব আনকন্ট্রোলভাবে, অনিয়ন্ত্রিতভাবে খনন হচ্ছে, জঙ্গল কাটা হচ্ছে, পাথর তুলে নেওয়া হচ্ছে বা পাথর খনন হচ্ছে, এর কারণে কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে, হ্যাঁ না। ডিনিউডিং দ্য ইকোলজিক্যাল স্যাংটিটি। ডিনিউডিং মানে কি, ডিনিউডিং মানে হচ্ছে উজাড় করা। উজাড় করা মানে কি, মানে কমিয়ে দেওয়া বলতে পারেন, বা রিমুভ করা। কি ইকোলজিক্যাল মানে বাস্তুতান্ত্রিক, স্যাংটিটি মানে পবিত্রতা, অফ দ্য রিজিয়ন সেই অঞ্চলের যে পবিত্রতা, বাস্তুতান্ত্রিক যে পবিত্রতা সেটাকেও কমিয়ে দিচ্ছে। অ্যান্ড ওয়ার্সেনিং মানে খারাপ করছে এয়ার কোয়ালিটি, মানে এয়ার মানে কি বাতাস, হ্যাঁ না, বাতাসের যে কোয়ালিটি সেটাকেও খারাপ করছে। কোথায়, ইন দিল্লি অ্যান্ড হরিয়ানা। তাহলে হরিয়ানা এবং দিল্লিতে বাতাসের অবস্থাও খারাপ করে দিচ্ছে, গ্রাউন্ড ওয়াটারেও নষ্ট করছে, হ্যাঁ না, বাস্তুতন্ত্রেও ক্ষতি করছে মাইনিংয়ের জন্য। এটা রাইটার বলতে চাইছেন। এরপরে কি বলছেন রাইটার, হোয়াইল যখন রিলাক্টেন্ট মানে কি, রিলাক্টেন্ট মানে অনিচ্ছা, মানে ইচ্ছা নেই এরকম, আনউইলিং, টু ইম্পোজ এ কমপ্লিট ব্যান অন মাইনিং। তাহলে সরকার কমপ্লিটলি ব্যান চাইছে না মাইনিং বা খননের উপরে, না কমপ্লিট ব্যান ইম্পোজ করছে না, না অনিচ্ছা রয়েছে সরকারের। দ্য কোর্টস আর্গুমেন্ট মানে কি, কোর্টের আর্গুমেন্ট, কোর্টের দাবি, কি দাবি, কোর্ট কি বলতে চাইছে, ইজ হলো দ্যাট যে ইট উইল ইনক্রিজ ইনস্ট্যান্সেস অফ লিগ্যাল মাইনিং। তাহলে কি ইললিগ্যাল মাইনিং, হ্যাঁ লিগ্যাল হবে না, হ্যাঁ ইললিগ্যাল মাইনিং। তাহলে কি বলছে, যে কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে ইট উইল ইনক্রিজ ইনস্ট্যান্সেস অফ ইললিগ্যাল মাইনিং। তাহলে কমপ্লিটলি ব্যান করছে না সুপ্রিম কোর্ট, যদি সুপ্রিম কোর্ট কমপ্লিটলি ব্যান করে দেয় তাহলে কি ইললিগ্যাল মাইনিং শুরু হয়ে যাবে, মানে ইললিগালি খনন তৈরি হয়ে যাবে। এর মানে কি, আপনারা কি বুঝছেন কথাটার মানে, যে ইললিগাল মাইনিং শুরু হয়ে যাবে যদি আমি কমপ্লিট ব্যান করে দিই, তাহলে সরকার কি লিগালি মাইনিং করতে দিতে চাইছে নাকি, এরকম কথাটা হচ্ছে আর কি। গিভেন দ্যাট ইন্ডিয়াস ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি রিকোয়ার্স অ্যান incessant সাপ্লাই অফ স্টোন অ্যান্ড মিনারেলস। এবং সুপ্রিম কোর্ট এটাও বলছে ভারতের যে ডেভেলপমেন্ট, ভারতের বিকাশের ক্ষেত্রেও কি দরকার, আমাদের ইনসেসেন্ট মানে কি অবিরাম, হ্যাঁ না, কন্টিনিউয়াস সাপ্লাই মানে আদান প্রদান, হ্যাঁ না, কিসের দরকার, পাথরের, অ্যান্ড মিনারেলস মানে পাথর, মিনারেলস, এগুলো আমাদের ভারতের ডেভেলপমেন্টের জন্যও দরকার। তাই আমরা মানে কমপ্লিটলি ব্যান করতে পারবো না, মাইনিং তো হবেই, মানে কথাটার অর্থ হচ্ছে এইরকম আর কি, কমপ্লিট ব্যান করতে পারবো না। তো তারপরে লেখা হচ্ছে ইট হ্যাজ নেভারদালেস সেড, যদিও এটা বলছে মানে সুপ্রিম কোর্ট বলছে দ্যাট যে except for government sanctioned mining of critical minerals, মানে গভর্নমেন্ট মানে সরকারি যে স্যাংশন মানে অনুমোদিত, সরকারি অনুমোদিত খনন ছাড়া কিসের, ক্রিটিক্যাল মিনারেলসের উপরে, হ্যাঁ না, যে সমস্ত মিনারেল জরুরি মিনারেলস আর কি, দেয়ার শুড বি এ পজ। তাহলে কি এখানে আরাবল্লীতে পজ থাকবে, মানে বিরতি থাকবে কিছু সময়ের জন্য, হ্যাঁ না, সিনেমা চলার সময় যে পজ হয়ে যায়, বুঝতে পারছেন তো। তাহলে বিরতি রাখা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা, যতক্ষণ পর্যন্ত না সরকার বলছে ততক্ষণ পর্যন্ত না কিছুই খনন করা যাবে না। এরপরে দেখুন, ইন ডুইং সো, এটা করার মাধ্যমে ইট হ্যাজ অ্যাকনোলেজড, মানে সুপ্রিম কোর্ট এটাও অ্যাকনোলেজ করেছে, মানে স্বীকার করেছে, দ্য সেন্ট্রাল কনান্ড্রাম অফ মাইনিং ইন দ্য আরাবল্লিজ। তাহলে সেন্ট্রাল কনান্ড্রাম, সেন্ট্রাল মানে কি কেন্দ্রীয়, কনান্ড্রাম মানে একটা জটিলতা মানে ধাঁধা, হ্যাঁ না। তাহলে আরাবল্লীতে যে মাইনিং চলছে তার নিয়ে একটু জটিলতা রয়েছে, না ডিলেমা রয়েছে, সমস্যা রয়েছে। কেন সমস্যা, এখানে বলতে চাইছেন রাইটার, স্টেটস হ্যাভ লিমিটেড এনফোর্সমেন্ট ক্যাপাসিটি। যে রাজ্যগুলো রয়েছে, আমি বললাম যে দিল্লি, হরিয়ানা, তারপর রাজস্থান, গুজরাট, এদের মধ্যে তো রয়েছে আরাবল্লী। তাহলে সেই সমস্ত রাজ্যগুলির
হ্যাভ আছে লিমিটেড এনফোর্সমেন্ট ক্যাপাসিটি, মানে খুব সীমিত মানে আইন প্রণয়ন করার বা আইন প্রয়োগ করার দক্ষতা রয়েছে। এবং গিভেন দ্যাট, এবং তারই সাথে সাথে দিস ইজ এ সোর্স অফ স্টেট রেভিনিউ, আর এই যে মাইনিং হচ্ছে আরাবল্লীতে তার জন্য স্টেটও সেখান থেকে, রাষ্ট্র যেগুলো রয়েছে মানে রাজ্য যেগুলো রয়েছে সে 4টা রাজ্য, তারাও সেখান থেকে রেভিনিউ মানে টাকা ইনকাম করছে, রাজ্যও টাকা ইনকাম করছে। দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন ব্যানিং মাইনিং, আর তার জন্য সুপ্রিম কোর্ট বলছে যখন আমি মাইনিংকে পুরোপুরি বন্ধ করতে যাব তখন সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে, মানে স্বার্থের দ্বন্দ্ব, হ্যাঁ না। কেন্দ্র সরকার বলবে বন্ধ করে দেবো, রাজ্য সরকার বন্ধ করতে চাইবে না, কারণ তারা রেভিনিউ পাচ্ছে সেখান থেকে, হ্যাঁ না, সরকারের ফায়দা হচ্ছে। ইন দ্য সেন্স ইন দ্য লাস্ট ইয়ার, গত বছর দ্য সেন্টার হ্যাজ বিন অ্যাক্টিভলি প্রমোটিং, তাহলে হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস, প্রমোটিং মানে প্রমোট করে আসছিল, মানে গত বছর থেকে সরকার প্রমোট করেই আসছিল কিসের, দ্য আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট। তাহলে আরাবল্লীর গ্রিন ওয়াল প্রজেক্টের উপরে কি বলবো, প্রমোট করে আসছিল আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট সরকার গত বছর থেকে। হোয়াট ইজ আনএকনোলেজড ইন দিস, আর যে বিষয়টাকে আনএকনোলেজড মানে অস্বীকার করা হয়েছে, যেটাকে আমরা স্বীকৃতি দিইনি, সেটা কি, ইজ দ্যাট, সেটা হলো যে রিফরেস্টেশন মানে পুনরায় গাছ লাগানো, পুনরায় জঙ্গল তৈরি করা, ক্যান নট পারে না, হ্যাঁ না, ইন এ প্রেডিক্টেবল ওয়ে, প্রেডিক্টেবল মানে কি পূর্বাভাস, হ্যাঁ না, প্রেডিক্টেবল ওয়ে কম্পেনসেট ফর ডিফরেস্টেশন। তাহলে আমি এক জায়গার গাছ পুরোপুরি কেটে নেওয়ার পরে, ডিফরেস্ট করে দেওয়ার পরে আমি আবার রিফরেস্টেশন করছি, আবার গাছ লাগাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি কম্পেনসেট বা পুরোপুরি ক্ষতিপূরণ দিতে পারে না, হ্যাঁ না। পুরোপুরি জঙ্গল কাটার পরে জঙ্গল কাটার ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, এটা রাইটার বলতে চাইছেন। তারপরে কি লেখা রয়েছে দেখুন, তো দেখুন অ্যানাদার ইন্টারভেনশন বাই দ্য কোর্ট, ইন্টারভেনশন, হ্যাঁ আরেকটি হস্তক্ষেপ, ইন্টারভেনশন হস্তক্ষেপ কোর্টের কি, ওয়াজ অ্যাকসেপ্টিং দ্য রিকমেন্ডেশনস অফ অ্যান এক্সপার্ট কমিটি। তাহলে কি সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে রিকমেন্ডেশনকে, রিকমেন্ড করেছিল কেউ একজন, তার যে রিকমেন্ডেশন ছিল সেটাকে অ্যাকসেপ্ট করেছে। কে করেছে রিকমেন্ডেশন, কোনো একটা এক্সপার্ট কমিটি। দ্যাট যেখানে বলা হয়েছে, দ্যাট প্রপোজ, সেই রিকমেন্ডেশনে বলা হয়েছে দ্যাট only mountains 100 meters or higher above the local relief, তাহলে 100 মিটার, হ্যাঁ না, সেই জমি থেকে উপরে 100 মিটার এবং তার থেকে বেশি উঁচু, হ্যাঁ না, 100 মিটার এবং তার থেকে বেশি উঁচু, মানে রিলিফ মানে উচ্চতা আর কি, তো তার থেকে বেশি উঁচু, বি কনসিডার্ড ইন দ্য আরাবল্লী রেঞ্জ, তাহলে তাদেরকে বলা হবে কি আরাবল্লী পর্বতমালার অন্তর্গত। তাহলে যারা মানে যে সমস্ত অঞ্চল তাদের মাটি থেকে 100 মিটার এবং তার বেশি উঁচু, তারাই হচ্ছে মাউন্টেন রেঞ্জের অন্তর্গত আরাবল্লী পর্বতের। তারা এটার বলতে চাইছেন, এটা সুপ্রিম কোর্ট বলেছে। অ্যাকর্ডিং টু এ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এস্টিমেট 2010, আর এটা পরীক্ষার পারপাসে মনে রাখবেন যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 2010 সালে কি বলেছিল দিস, আর আচ্ছা সেই সার্ভে অনুযায়ী যদি আমরা দেখি, না যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এস্টিমেট যদি আমরা দেখি, অনুমান যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব, যদি আমরা এই ডেফিনেশনটা লাগু করে দিই কোথায়, আরাবল্লী পর্বতের কাছে, আরাবল্লী পর্বতের ক্ষেত্রে, তাহলে কি হবে, দিস উড মিন, এর অর্থ দাঁড়াবে দ্যাট 92% অফ দ্য হিলস উড বি আউট অফ দ্য অ্যাম্বিট। তাহলে মানে আরাবল্লী পর্বতের যে পরিধি রয়েছে, তার যে সীমা, সেই সীমার বাইরে চলে যাবে 92% পর্বত, বুঝতে পারছেন তো, মানে পাহাড়, না 92% পাহাড় আরাবল্লী পর্বতমালার বাইরেই চলে যাবে যদি এই 100 মিটার ডেফিনেশন লাগানো হয়। বাট দ্য কোর্ট ডেফার্ড টু দ্য অ্যাটর্নি সলিসিটর জেনারেল, তাহলে ডেফার্ড করা মানে কি, সম্মান প্রদর্শন করা, মানে সম্মান দেওয়া। তাহলে কোর্ট সম্মান দিয়েছে কাকে, অ্যাটর্নি সলিসিটর জেনারেলকে, আর সেকে হু আর্গিউড দ্যাট, যে আর্গিউ করেছিল নট ইউজিং দিস ডেফিনেশন, যে এই ডেফিনেশনটা যদি ব্যবহার না করা হয় 100 মিটারের ডেফিনেশনটা, রিডিউসিং দ্য রিজিয়ন, আচ্ছা ডেফিনেশন
রিডিউসিং দ্য রিজিয়ন কনসিডার্ড আরাবল্লী। তাহলে কি যদি আমরা এই ডেফিনেশনটা ইউজ না করি তাহলে হয়তো আরাবল্লী পর্বত একদম ধীরে ধীরে শেষ হয়ে যাবে, এরকম অ্যাটর্নি সলিসিটর জেনারেল এরকম দাবি করেছিল, আর্গিউ করেছিল। এরপরে কি রয়েছে দেখি, দ্য কোর্ট ডিড নট রিজন, মানে যে সুপ্রিম কোর্ট ডিড নট রিজন হোয়াই ইট অপটেড ফর ওয়ান ইন্টারপ্রিটেশন ওভার দ্য আদার। তাহলে কোর্ট এটা অপ্ট করেনি, হ্যাঁ না, ডিড নট রিজন কারণ দেখায়নি কিসের জন্য সুপ্রিম কোর্ট অপ্ট করেছে, মানে বেছে নিয়েছে ওয়ান ইন্টারপ্রিটেশন মানে একটাই ব্যাখ্যা ওভার দ্য আদার অন্য ব্যাখ্যাগুলোর থেকে, হ্যাঁ না, অনেকগুলো ব্যাখ্যা ছিল আরাবল্লী পর্বত, জাস্ট এই ব্যাখ্যাটাই কেন নিল। গিভেন দ্যাট এটা দেওয়ার মাধ্যমে নান অফ দিস ইনফরমেশন, এদের মধ্যে কোনো ইনফরমেশনই ইজ ইন দ্য পাবলিক ডোমেইন। পাবলিক ডোমেইন মানে আমাদের জনসম্মুখে অ্যাভেলেবল নেই, হ্যাঁ না, কোনো ইনফরমেশনই পাবলিক ডোমেইনে দেওয়া নেই। এভরিথিং বয়েলস ডাউন টু ট্রাস্টিং ওয়ান সোর্স ওভার দ্য আদার। তাহলে সমস্ত কিছুই বয়েলস ডাউন টু মানে কি, বয়েলস ডাউন টু মানে নেমে আসা, হ্যাঁ না, কোথায় নেমে আসে, ট্রাস্ট করা, বিশ্বাস করতে, ওয়ান সোর্স মানে একটাই সোর্স, একটাই উৎস ওভার দ্য আদার। সাচ এ সিস্টেম ইজ ইনিমিক্যাল টু এনভায়রনমেন্টাল পলিসি। আর এই ধরনের ব্যবস্থা ইনিমিক্যাল মানে কি ক্ষতিকর কোনো পরিবেশ সংক্রান্ত নীতির ক্ষেত্রে, মানে একটাই সোর্স যদি থাকে। এরপরে কি রয়েছে আমরা দেখি, এরপরে রয়েছে দেখুন, হোয়াট কনস্টিটিউটস দ্য আরাবল্লী ইজ। তাহলে আরাবল্লী যেটা কনস্টিটিউট করে, গঠন করে, সেটা হলো এ জিওলজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল কোশ্চেন। তাহলে কি একটা জিওলজিক্যাল মানে ভূতাত্ত্বিক আর ঐতিহাসিক প্রশ্ন। অ্যান্ড কন্ট্রোর লাইন্স শুড নট অর্ডিনারিলি বি কন্ট্রোভার্সিয়াল। তাহলে কন্ট্রোর লাইন করে, কন্ট্রোর মানে সমোচ্চ রেখা, হ্যাঁ না, সমোচ্চ রেখা শুড নট বি কন্ট্রোভার্সিয়াল। শুড নট বি মানে কি হওয়া উচিত নয়, কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত। তাহলে সর্বোচ্চ যে কত উঁচু হবে, কত উচ্চতা হবে, সর্বোচ্চ উচ্চতা কত হবে সেটা মানে পর্বতের, আরাবল্লী পর্বতে, সেটা আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না। বাট কিন্তু দ্য কনভারসেশন রিভিলস, এই যে আলোচনা, হ্যাঁ না, এই কনভারসেশন মানে আলোচনা রিভিল করলো মানে প্রকাশে নিয়ে এলো দ্য ট্রাস্ট ডেফিসিট মানে বিশ্বাসের ঘাটতি that the government faces given its generally poor performance in addressing air pollution। তাহলে সরকার যে এয়ার পলিউশন, হ্যাঁ না, মানে বায়ু দূষণ, তাকে যে মোকাবিলা করবে, অ্যাড্রেস করছে, তার প্রতি যে পুয়ার পারফরমেন্স মানে খুব খারাপ কাজ, মানে খারাপ কথাটা মানে ইউজ করা যাবে না, যাও খুব কম মানে তার উপরে যে কাজ করছে, হ্যাঁ না, তাহলে খুব কম কাজ করছে যে বায়ু দূষণের দিকে, হ্যাঁ না, সেটাও এখানে রিভিল করছে। সরকার যে কতটা আমাদের পরিবেশের কথা ভাবছে সেটা রিভিল করছে। এটা রাইটার বলতে চাইছেন যে এরকম ডেফিনেশন দেওয়া উচিত নয় যে কত উচ্চতা হওয়া উচিত না হওয়া উচিত। রাইটার বলছে দ্য গভর্নমেন্ট, সরকার মাইট ক্রাই, বলতে পারে না, চেঁচিয়ে বলতে পারে সরকার, হ্যাঁ না, মাইট ক্রাই বলতে পারে ইটসেলফ যে হোয়ার্স দ্যাট দিস ডেফিনেশন অফ হোয়াট ইজ and is not Aravalli is specific only to the purposes of deciding mining leases and not say on permission for tree cutting, residential leases and agriculture। মানে কি সরকার হয়তো চেঁচিয়ে বলতে পারে যে এই যে কি বলতে পারে, এই যে ডেফিনেশন, এই যে আরাবল্লী কোনটা আরাবল্লী আর কোনটা আরাবল্লী নয়, ইজ স্পেসিফিক, এটি স্পেসিফিক মানে নির্দিষ্ট, অনলি শুধুমাত্র টু দ্য পারপাসেস অফ ডিসাইডিং মাইনিং লিজেস। তাহলে মাইনিং লিজেস মানে খনন করার জন্য যে লিজ দেওয়া হয়, যে এগ্রিমেন্ট করা হয়, সেটাকে ডিসাইড করার জন্যই, অ্যান্ড নট এবং না, হ্যাঁ না, অন পারমিশন অফ ট্রি কাটিং মানে গাছ কাটার পারমিশনের জন্য না, রেসিডেন্সিয়াল লিজ মানে সেইখানে যে বাড়িঘর তৈরি করা হবে তার জন্য না, এবং এগ্রিকালচার মানে চাষের জন্য না। তাহলে এইসব ক্ষেত্রে যে প্রভাব পড়বে তার জন্য ডেফিনেশন আমরা বানাইনি, আমরা বানিয়েছি কিসের জন্য ডেফিনেশন,
যাতে মাইনিং লিজ যখন দেওয়া হবে তার উদ্দেশ্য আমরা ডিফাইন করতে পারি। হাওভার, যদিও বা কিন্তু, উইদাউট ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা ছাড়া, নো অ্যামাউন্ট অফ এফরেস্টেশন অর অ্যাকিউজিং দ্য অপোজিশন অফ মিস ইনফরমেশন উইল ওয়ার্ক। তাহলে কি কোনো স্বচ্ছ তথ্য ছাড়া, কোনো স্বচ্ছতা ছাড়া আমরা যে যারা মিস ইনফরমেশনের যে সরকার মানে কি বলবো ছড়িয়ে যাচ্ছে, না ছড়ানোর চেষ্টা করছে, বা নো অ্যামাউন্ট অফ এফরেস্টেশন মানে কোনো যে গাছ কাটা হবে না, হ্যাঁ না, বা গাছ লাগানো হবে না কিংবা এরকম হবে, সেগুলো কাজই করবে না, হ্যাঁ না। নো অ্যামাউন্ট অফ এফরেস্টেশন, সরকার যেগুলো বলতে চাইছে সেগুলো কাজই করবে না যতক্ষণ পর্যন্ত না একটা পরিষ্কার কথা সরকার বলছে, সবার সামনে নিয়ে আসছে। আচ্ছা, শেষ হয়ে গেল এডিটোরিয়ালটা। তাহলে কি বলতে চাইছে লাস্ট পর্যন্ত, যে আমরা বুঝলাম যে আরাবল্লী পর্বতের একটা ডেফিনেশন দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে যে তার সর্বোচ্চ 100 মিটারের উঁচু এবং তার উপরে যদি কোনো মানে অংশ থাকে আরাবল্লী পর্বতের, তাহলে সেটা আরাবল্লী পর্বত মানা হবে, আর যদি না হয় তাহলে সেটা আরাবল্লী পর্বতের অংশ মানা হবে না। তো এটা কেন করা হয়েছে না, সরকার বলতে চাইছে যে এটা করার মাধ্যমে যে মাইনিং লিজ দেওয়া হচ্ছে সেটা আমরা ঠিকভাবে দেখভাল করতে পারবো। আমরা এই জন্য ডেফিনেশন তৈরি করিনি যে যেগুলো 100 মিটারের নিচে রয়েছে তাদেরকে কেটে দেওয়া হবে, কিন্তু বাস্তবে কি সেটা হবে, সেটাই প্রশ্ন। যা হোক, আমাদের রাইটার এটা বলতে চাইলেন, আর আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে একটু মোটিভেশন পায়। আর কিভাবে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, যে কি ইমপ্রুভ করতে পারি। বাস এইটুকুই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।